একটা 31শে জানুয়ারি সভা করব, সেখানে 90% চান্স আছে কারা কারা আমার জোটে থাকবে, তাহলে তারা ডায়াসে থাকবে। আর যদি তারা না থাকে, আপনারা নিশ্চিত থাকুন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যা করার করা হবে। কে বলেছে আপনাকে এসব? আপনাদের কোনো ভুয়ো খবরের প্রশ্ন আমি উত্তর দেব না। কখন কার সাথে বসবো, কোথায় কি কথা বলবো, সেটা আপনাকে কেন ওপেন করবো? বিজেপির কোনো সাহায্যের দরকার নাই। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে দেব না। বিজেপিকে কিসের জন্য সাহায্য করবো? ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে। শুধু হিন্দু হিন্দু করে হবে না। এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ যে কথা বলতেন, গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না। তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নন। ওই যে উনি ভালো বক্তা, জনভিত্তি নেই, গ্রাসরুটে কোনো লোক নেই। ওনারা তো শুরু করবেন 70% দিয়ে, আমরা শুরু করব 100% দিয়ে। এফআইআর করে কি হবে? অসীম সরকার বিজেপির বিধায়ক, তার বিরুদ্ধে 100টা এফআইআর হয়েছিল। মমতা ব্যানার্জির পুলিশ কি করেছে? তার কেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে? তো মনিরুল ইসলাম শাসক দলের হয়েই তো ডাঙ্গা বাজাচ্ছে। বিডিও অফিস গিয়ে তিনি শাসক দলের বিধায়ক, সেখানে বিডিও কার, ডিএম কার, মমতা ব্যানার্জির, তাদেরকে চমকি হুমকি দেখাচ্ছে। তো তার বিরুদ্ধে এফআইআর করে মেরুদণ্ড আছে এই ডিজিপির বা মানে জঙ্গিপুর পুলিশ পিডির পুলিশ সুপারের, যে ফারাক্কার মনিরুলকে অ্যারেস্ট করবে? অসীম সরকারের মতন একজন বিজেপির বিধায়কের কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না। তারপরে তারা আবার সেই রেজ্জাক মোল্লা বলেছিল সিপিএমের নেতৃত্বদের, হেলে ধরতে পারে না, কেউ তো ধরতে যাচ্ছে। তেমনি এরা তো অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, আর আজকের দিনে মনিরুল ইসলামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ ব্যবস্থা নেবে। এমনি তো বললাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। পিসি ভাইপো দেখেন, রাত্রে খোঁজ নেবেন, নর্মাল ঘুম আর আসে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 10টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে, 12টা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। একদম নির্ধারিত সময় আপনারা যাবেন, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা গিয়ে দেখবেন। কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইঞ্জিনিয়ার, তার মেশিনারি তার আগেই নেমে যাবে। কাজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু হবে। দেখুন, আমি বলেছি যে আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম, তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6 ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদে, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব। আমার টাস্ক কি করবে?
দেখুন, আমি এই ব্যাপারে এক্ষুনি কিছু আপনাদের বলবো না। জোট প্রক্রিয়া জারি আছে, কার কার সঙ্গে হচ্ছে কার কার সঙ্গে হবে না সেটা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন। 31 জানুয়ারি আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি আমি একটা ব্রিগেডে সভা করতে চেয়েছিলাম। ওই ডিফেন্সের এনওসি না পাওয়ার জন্য সেটা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছাকাছি একটা 50 বিঘা জমির এনওসি নেওয়া হয়েছে। সেখানে রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের এবং সিভিল এসডিও সাহেব আমি একটা 31 জানুয়ারি সভা করব। সেখানে 90% চান্স আছে কারা কারা আমার জোটে থাকবে, তাহলে তারা ডায়াসে থাকবে। আর যদি তারা না থাকে, আপনারা নিশ্চিত থাকুন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যা করার করা হবে। গতকাল তো নমিনেশনে আপনার ডেট ছিল যে জোটের বার্তার জন্য, যেটা আমি জানতে পারলাম। কে বলেছে আপনাকে? সংবাদবন্ধু যেটা এসব আপনাদের কোনো ভুয়ো খবরের প্রশ্ন আমি উত্তর দেবো না। কখন কার সাথে বসবো, কোথায় কি কথা বলবো, সেটা আপনাকে কেন ওপেন করব? ওনাকে জিজ্ঞেস করুন কি আছে। একটা প্রশ্ন আছে, বন্দে ভারত স্লিপার ক্লাসে ভেজ খাবার নিয়ে বিতর্ক। মাছ ভাতে বাঙালিদের থালায় নিরামিষ মেনু দিয়ে কটাক্ষ তৃণমূলের। খাদ্যাভাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপি, বাংলা বিরোধীদের মনোভাব কি বলবেন? দেখুন, খাদ্যটা সব মানুষেরই, কি খাবে কি করবে সেটা তাদের নিজস্ব রুচির ব্যাপার। ভারতবর্ষের রেল যদি কাউকে নিরামিষ খাবার খাওয়ায়, আমি তো অন্ততপক্ষে তার নিন্দা করব না, কারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। নিরামিষ খেলে অনেক দিক থেকে ওষুধের খরচা কমবে, শরীর স্বাস্থ্য লংজিভিটি বাড়বে। কাজেই যদি রেল দপ্তর নিরামিষ খাওয়ায় ক্ষতি কি? তৃণমূলের মাছ মাংস মদের টাকায় তো সরকার চলছে, তারা এসব গল্প থাকবে। এসব গল্প আমাদের খাঁদার দরকার নেই। মিম 100 আসনে লড়ার কথা বলছেন এবং রূপশ্রীতে 2 লাখ টাকা করে দেবে না বলছেন, কি বলবেন? রূপশ্রীতে 2 লাখ টাকা করে দেবে, তো আপনারাও সরকার গড়ার কথা বলেছেন। তো আপনারা যদি সরকারে আসেন তাহলে জনতার জন্য কি কি নতুন সুযোগ সুবিধা থাকবে? দেখুন, ইলেকশন যে তৈরি হবে সেখানে দেখতে পাবেন। আমি এইটুকু বলতে পারি যে আমাদের সরকারে আসলে আমরা প্রথম হচ্ছে যিনি দিদি লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা আর 1200 টাকা দেয়, এই বিভাজন রেখেছেন। যারা ভোট দিদিকে দেয় না তাদের দেয় 1200, আর যারা দিদিকে 80% ভোট দিয়ে সরকারে রেখেছে তাদের জন্য দেন 1000। আমরা আগামী দিনে ইলেকশনের এজেন্ডার মধ্যেই রাখবো যে প্রত্যেকটা মহিলাকে 3000 করে মাসে আমরা দেব, এবং 1,20,000 টাকার আবাসনের ঘর আজকাল কিচ্ছু হয় না। বালির যা দাম, পাথরের যা দাম, মিস্ত্রির যা দাম, তাতে 1,20,000 টাকায় কোনো একটা ছাদ পাড়া ঘর হয় না। আমরা এটাও 1,20,000 থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা রাখবো। এছাড়া প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানুষের ওষুধের দাম থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, পেঁয়াজ রসুন থেকে শুরু করে, তেল থেকে শুরু করে যত রকম মানুষের প্রতিদিনের দরকার, তাতে এই সরকারের কোনো কন্ট্রোল নেই। যা খুশি তাই চলে, এসব চলবে না। আমাদের সরকারে আসলে আমরা মানুষকে প্রতিদিনের যে পরিষেবা সেটা সুষ্ঠুভাবে স্বচ্ছতা রেখে সরকারের বসে শুধু তোলাবাজি করব, 20% আর 70% রেশিও চালাবো, এসব চলবে না।